প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে চলে যাওয়ার পর আবার কি নতুন করে বাংলাদেশে ফিরে আসতে পারবেন শেখ হাসিনা? দখল করতে পারবেন কি তার প্রধানমন্ত্রীর পদ? কথায় আছে, শকুনের দোয়ায় গরু মরে না। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন যে নারী, তিনি তুলসী গ্যাবার্ড। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন, তারই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনকে নিয়োগ করছেন। আমরা জানি তার ক্ষমতা নিতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে, 2 মাসের মতো সময়, কিন্তু তার আগেই তিনি তার নিয়োগ নিশ্চিত করছেন। এর মধ্যে অনেকগুলো নিয়োগ নিয়ে যেমন আলোচনা আছে, সমালোচনা। শেখ হাসিনাকে দেশে ফেরানো বিষয়ে কিছু অগ্রগতি আসছে ডিসেম্বর মাসে হতে পারে। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই, ফেরানো সম্ভব। কিভাবে আসছি সেদিকে। চেতনা মূল্য বোঝার পক্ষের একটি সংগঠন ব্রিটেনে গৌরব একাত্তর, তাদের উদ্যোগে আজকের এইখানে বাংলাদেশে যে অরাজকতা, অস্থিতিশীলতা এবং পুলিশ হত্যা, মানুষ হত্যা, নারী হত্যা এবং মহিলাদের রেপ সহ। এবার কি তাহলে হঠাৎ করে আওয়ামী লীগের অ্যাকশনে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি, সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে চলে যাওয়ার পর আবার কি নতুন করে বাংলাদেশে ফিরে আসতে পারবেন শেখ হাসিনা? দখল করতে পারবেন কি তার প্রধানমন্ত্রীর পদ? কথায় আছে, শকুনের দোয়ায় গরু মরে না। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাতে ভারতের নানাবিধ ষড়যন্ত্র চলছে। ছাত্র জনতার নতুন সরকারের মাত্র 3 মাসের মাথায় নতুন করে বাংলাদেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে ভারত। বাংলাদেশে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে রয়ের নতুন পরিকল্পনা হচ্ছে তথাকথিত পাল্টা গণঅভ্যুত্থান তৈরি করা। ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার পর থেকে এই ষড়যন্ত্র গতি পেয়েছে। তবে এটিকে মোকাবেলা করতে নতুন কৌশল হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে আলোচনা করার আগে আসুন দেখে আসি কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। প্রতি মুহূর্তে বদলাচ্ছে ছবি, বাড়ছে জটিলতা। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে চলে যাওয়ার পর আবার কি নতুন করে বাংলাদেশে ফিরে আসতে পারবেন শেখ হাসিনা? দখল করতে পারবেন কি তার প্রধানমন্ত্রীর পদ? এ বিষয়ে আপনি কি ভাবছেন আমাদের অবশ্যই কমেন্টে জানান। তাহলে চলুন একটু মেইন আলোচনায় ফোকাস করি। আমাদের প্রথম পয়েন্ট, আওয়ামী লীগের প্রত্যাবর্তন। 5ই অগস্ট গণ অভ্যুত্থানের জেরে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তারপরে কেটে গেছে প্রায় 3 মাস। এর মধ্যে শেখ হাসিনার দলের অনেক নেতা কর্মীরাও দেশ ছেড়েছেন। প্রায় 100 জনেরও বেশি নেতা আত্মগোপন করেছিলেন ভারতে। এই দীর্ঘ সময় ধরে তাদের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। কিন্তু কিছুদিন আগেই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার ফলে আবার যেন নতুন করে জেগে ওঠে আওয়ামী লীগ। প্রথমেই জাহাঙ্গীর কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন এক রাশ অভিযোগ। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এবং তাদের ব্যর্থতাকে সবার সামনে তুলে ধরেন তিনি, করেন ঠোঁট কাটা মন্তব্য। যদিও এ বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি। আপনি যদি আমাদের চ্যানেলের একজন নিত্য দর্শক হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তবে এই পরিস্থিতিতে আবারও নতুন করে সোচ্চার হচ্ছে আওয়ামী লীগ। তাদেরই দলের এক নেতার গলা থেকে উঠে আসছে এরকম স্লোগান, যেখান থেকে শোনা যাচ্ছে তাদের হুঙ্কার, আগামী মাসের মধ্যেই আবার বাংলাদেশে নতুন করে প্রত্যাবর্তন করতে চলেছে আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন শুরু করতে পারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল। আওয়ামী লীগের এক শীর্ষ নেতা, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী এ খবর জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাকে। ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল তার বক্তব্যে বলেন, বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার অনেক অন্যায় করেছে এবং মানুষ তার সাক্ষী আছে। এর পূর্বে আমরা তার প্রমাণ দিয়েছি। এবার তারা দলের নেতারা একত্রিত কাজ করছে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য নিজেদের প্রস্তুত করছেন এবং আগামী 2 সপ্তাহ কিংবা 1 মাস পরে তারা বাংলাদেশের মাটিতে আন্দোলন শুরু করতে পারেন বলে দাবি করেছেন। তার এই মন্তব্য থেকে এটা বোঝাই যাচ্ছে যে নতুন পরিকল্পনা নিয়ে আবার বাংলাদেশের মাটিতে নিজেদের ফিরিয়ে আনতে চলেছে আওয়ামী লীগ। ছাত্র জনতার নতুন সরকার ভালো করেই জানে
ভারত বাংলাদেশের আত্মনির্ভরশীল হওয়াকে মেনে নিবে না। এবার তাই ভারতকে মোকাবেলা করার প্রস্তুতিও নিয়ে রেখেছে ছাত্র জনতার নতুন সরকার। নতুন অধ্যাদেশ নিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকার, যা দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলা মিডিয়ার। এর ফলে ভারতের উৎখাতের ষড়যন্ত্র বৃথা হবে। ছাত্র জনতার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে বাংলাদেশের 18 কোটি জনগণ। কোনোভাবেই মেনে নেওয়া হবে না ভারতের ষড়যন্ত্রকে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিন। শেখ হাসিনাকে দেশে ফেরানো বিষয়ে কিছু অগ্রগতি আসছে ডিসেম্বর মাসে হতে পারে। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই, ফেরানো সম্ভব। কিভাবে আসছি সেদিকে। দর্শক, সরকার প্রথমে জনতুষ্টিমূলক একটা কাজ করেছিল যে ইন্টারপোলের রেড নোটিশ অমুক তমুক হাবিজাবি বুঝিয়েছিল, কিন্তু আমরা প্রমাণ করেছি যে ইন্টারপোল ইজ ভুয়া। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে কোশ্চিন কালেও ফেরানো সম্ভব নয়। এটা যার জনগণকে খুশি করা। ইন্টারপোলের মাধ্যমে সবাইকে ফেরানো সম্ভব হলো, শেখ হাসিনাকে ফেরানো সম্ভব নয়, কারণ তিনি ভারতে আছেন। ইন্টারপোলের সিস্টেম, স্ট্রাকচার, ইন্টারপোলের অথরিটি ইত্যাদি ইত্যাদি বা রুলস রেগুলেশনস, এগুলো আমরা অ্যানালাইসিস করেছি আলাদা। শেখ হাসিনাকে ফেরানোর উত্তম বা একমাত্র পদ্ধতি হচ্ছে ভারতের সাথে এক্সট্রাডিশন ট্রিটি এবং ভারতকে ডিপ্লোম্যাটিক চাপ, ভারতের সাথে আলাপ আলোচনা। কিন্তু বাস্তব কথা হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার বা ফিরিয়ে আনার এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে লিখিত আবেদন করেছে বলেও কোনো প্রমাণ আমরা পাইনি বা সরকার বলেনি। এমনকি কূটনৈতিক আলাপ আলোচনা, যেটা একটা অগ্রগতি বা উদ্যোগ, যে না ঠিক আছে আমাদেরকে দিতে হবে, কেন দিবেন না, কিসের বিনিময় দিবেন, ইত্যাদি ইত্যাদি হতে পারে, এরকম আলোচনা হয়নি। এর মানে আসল কথা হচ্ছে, সোফার হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো অ্যাডভান্সমেন্ট এখন পর্যন্ত নেই। তবে হ্যাঁ, আসছে ডিসেম্বরে এ বিষয়ে আলোচনা হবে এবং সম্ভব যদি ভারতকে প্রচন্ড রকম ডিপ্লোম্যাটিক চাপ দেয়া যায় এবং বিএনপি জামাত সবাই যদি একমত হয়, এবং আওয়ামী লীগকেও একমত করা সম্ভব। আওয়ামী লীগেরও একটা গ্রুপ সোহেল তাজের নেতৃত্বে বা কাউকে দাঁড় করিয়ে দেওয়া যায় যে তারা আওয়ামী লীগ রাজনীতি করবে, নিষিদ্ধ করবে না এই ফরম্যাটে, তবে তার বিনিময়ে হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরে দিতে হবে। এভাবে যদি নানান বন্দোবস্ত করা যায়, মানে সরকার যদি আসলে সিরিয়াস হয় এবং বিএনপি জামাত যদি বাধা না দেয়, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। ভারত তাদের স্বার্থেই দিবে। ভারত একটা পর্যায়ে দেখবে যে শেখ হাসিনা যতদিন সুস্থভাবে জীবিত ছিলেন, 1-1.5 বছর ছিলেন, এখন তো শেখ হাসিনা মরার মতো, অতএব তাকে নিয়ে এত লস করে লাভ আছে। যদিও প্রতীকী শেখ হাসিনার গুরুত্ব অনেক, কারণ শেখ হাসিনাকে ফিরিয়ে দিলে ভারত আর দালাল খুঁজে পাবে না। কেন খুঁজে পাবে না? বলবে যে শেখ হাসিনার মতো নগ্ন দালাল যাকে ভোগ করত, তাকেই শেষ পর্যন্ত তুলে দিয়েছে, ফাঁসির কাস্টে ঠেলে দিয়েছে, অতএব ভারতের দালালি করা যাবে না। এই জন্য ভারত চাইবে না কিছুতে দিতে, কিন্তু বিকল্প দালাল সবাইকে ম্যানেজ করে, এর চাইতেও বড় কোনো স্বার্থ দিয়ে নানানভাবে সরকার চেষ্টা করলে, আন্তর্জাতিকভাবে তৎপরতা চালালে ইটস পসিবল। আইনিভাবে ভারতের আদালতে মামলা করতে হবে, কারণ ভারতের আইনেও কোনো অপরাধী বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি হয় সেখানে রাখতে পারে না, এরকম বিষয় কিন্তু আছে। আপনাদেরকে আমরা ভারতের কিছু আইন এবং এক্সট্রাডিশন ট্রিটি বিভিন্ন ক্লজ আর্টিকেল ধরে ধরে দেখিয়েছিলাম যে ভারত কেন হাসিনাকে ফেরত দিতে বাধ্য। এখন ভারত আইনগতভাবে বাধ্য, সেটা তো বাংলাদেশ সরকারকে ইউজ করতে হবে। পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। যে আলোচনার সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, তখন হতে পারে। এখন পর্যন্ত শেখ হাসিনার ফেরানোর বিষয়ে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এই বিষয়ে কোনো উদ্যোগ নেই। তবে ডিসেম্বরে হতে পারে। অতএব এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে এই সরকার অনেক ভালো কাজ করছে, কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মতো কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি, যা বলছে জনতুষ্টিমূলক। ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তৌফিক হাসান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এক প্রশ্নের জবাবে কথা বলেন মুখপাত্র। দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাপ্তাহিক ব্রিফিং যুক্তরাষ্ট্রের, ভারতের, এগুলো কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে খুব সাড়া পায়, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এর আলাদা কোনো তাৎপর্য কিন্তু পায় না। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে একে জাতি চেনে না, বাংলাদেশের মানুষই চেনে না, কিন্তু যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মিলারকে সবাই চেনে, ভারতের যিনি কথা বলেন তাকে সবাই চেনে, কিন্তু বাংলাদেশের এই তৌফিক হাসানকে আমরাই চিনি না, চেহারা দেখলে বলতে পারবো না, নামে চিনি। অতএব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কারো স্মার্ট হতে হবে। তৌফিক হাসান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, ডিসেম্বর মাসে FOC হবে, এতটুকু জানা গেছে, কিন্তু চূড়ান্ত তারিখ নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।
আমরা মনে করছি যে এই এফওসিটা হওয়ার মাধ্যমে আমাদের দুই দেশের সম্পর্কে গতি পাবে। হ্যাঁ, ভারত বা ভারতের যিনি হাইকমিশনার বাংলাদেশে আছেন তিনি কিন্তু সরকারের সাথে সম্পর্ক রাখছেন, সব ঠিক আছে, অনেক বিষয়ে কাজ করতে প্রস্তুত বা অনেক বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালোভাবেই চলছে, কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তো ভারত একবারই কিছু বলবে না। এটা তো বাংলাদেশ সরকারকে বলতে হবে, কিন্তু বাংলাদেশ সরকারের ভারতের সাথে সম্পর্ক মেরামতের যে প্রায়োরিটি লিস্ট তাতে শেখ হাসিনা নেই। এই জন্য শেখ হাসিনার কথা এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করা হয়নি। যতটুকু অনানুষ্ঠানিকভাবে বলা হচ্ছে শেখ হাসিনা যে ফোন আলাপ ফাঁস করে বিভিন্ন নির্দেশনা দেয়, এটা যাতে ভারত নিবৃত্তি করার চেষ্টা করে, এরকম কিছু কথা অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে। তাকে ফিরিয়ে দেওয়ার কোনো বিষয় এখন পর্যন্ত বলাই হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে এফওসিতে আলোচনার বিষয়ে মুখপাত্র বলেন, সামনে এফওসি যেটা সেখানে এটা আলোচনা করার অবকাশ থাকবে, তখন হয়তো পরিষ্কার হবে আমরা আসলে কি চাই। মানে এখন পর্যন্ত কি চাই এটাই শিওর না, তবে ডিসেম্বরে হতে পারে, তাও নিশ্চয়তা দিচ্ছেন না যে ডিসেম্বরে আলোচনা হবেই, শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয় এটা আমাদের জন্য একটা নেগেটিভ খবর, যে আমরা যে মহিলা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, গণহত্যা চালিয়ে গিয়েছে, তাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারছি না। আমরা রাষ্ট্র হিসেবে কতটা দুর্বল বা কতটা পিছিয়ে ভারতের কাছে চাইতেই পারছি না। অথবা আমাদের অবস্থানটা এটা আমাদের ভাবা উচিত, আমাদের অনেক দূর এগোতে হবে, বাংলাদেশটাকে অনেক উঁচুতে নিতে হবে। আমরা অনেক নিচুতে আছি এখনো, এই অবস্থা দেখলেই বোঝা যায় এখন পর্যন্ত চাইতেই পারি না। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যর্পণ চুক্তির প্রশ্নে তৌফিক হাসান বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, মাত্র একটা মন্ত্রণালয় বৈঠক হয়েছে, অনেক সময় রয়েছে। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো অনুরোধ পেয়েছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, এটা একটা রাজনৈতিক বিষয়, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে তখন আমরা কাজ করব। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অনুরোধ পাইনি, পত্রিকার মাধ্যমে দেখেছি, ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে, এগুলো কিছু না। এর মানে এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেই। বারবার এই কথাটা আপনাদেরকে বুঝাচ্ছি আমরা। তিনি বলেন, যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়া ভালো, তবে আমরা কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি। যথাযথ ব্যবস্থার বিষয়ে মুখপাত্র বলেন, আনুষ্ঠানিকভাবে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে জানাবো। কবে জানাবেন তার কোনো নিশ্চয়তা আমরা পাইনি। ভারতের গণমাধ্যমে যে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা, এগুলো নিয়ে কথা বলেছেন, চুক্তির সমঝোতা সেগুলো পুনর্বিবেচনা, চুক্তির ক্লজ গুলো বাতিল করা, অনেক দাবি রয়েছে, কিছু ইঙ্গিত দিয়েছেন, এটা তাৎপর্যপূর্ণ। কি কি বিষয়ে আলোচনা হবে এটা দুই দেশ মিলে ঠিক করবে। সাধারণত যেটা হয় সব বিষয় নিয়ে এখানে আলোচনা হয়, এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না যে ঠিক কোন বিষয়ে আলোচনা হবে। আশা করি আলোচনার সব বিষয় স্থান পাবে। ভিসা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাবো, যাতে অচিরেই এই ভিসা সমস্যার সমাধানে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সেটা বলবো। ঢাকায় বৈঠক করার বিষয়ে উভয় পক্ষের সম্মতিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নবপ্রচারে সরকারের উদ্বেগ নিয়ে মুখপাত্র বলেন, ভারতে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি আমরা ভারতের হাইকমিশনারকে বিভিন্ন সময় জানিয়েছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এটি জানিয়েছি যে আমাদের দুই দেশের পারস্পরিক যে সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের অপপ্রচার মোটেই কাম্য নয়। কিন্তু ভারত কিন্তু ভ্যালু দিচ্ছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া যে নোংরা অপপ্রচার চালাচ্ছে, সার্বভৌমত্বের উপর আঘাত আনছে, এটা চীনের সাথে করলে নরেন্দ্র মোদীর লঙ্গি খুলে নিত চীন এসে। ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি সমঝোতা পুনর্বিবেচনার বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার বলে জানান মুখপাত্র। তিনি বলেন, ভারত বাংলাদেশের মধ্যে যেসব এগ্রিমেন্ট ও MOU সই হয়েছে সেগুলো বিভিন্ন মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত, সে কারণে সবার সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। এটা একটু সময় সাপেক্ষ হবে। এর অর্থ কি জানেন? আমরা বিপ্লবীরা ভারতের সাথে সমস্ত চুক্তির শর্ত বা কি আছে, প্রোস এন্ড কনস, এগুলো ডিসক্লোজ করার আহ্বান জানিয়েছি, কিন্তু আসলে ভারতের সাথে চুক্তি বাতিল এত সহজ নয়। এই হ্যাডম বাংলাদেশে কোনো সরকারে থাকবে কিনা, এটা যদি শিক্ষার্থীরা ক্ষমতায় আসে তখন সব, বিএনপিও পারবে না, জামাতও পারবে না। অর্থাৎ চুক্তি বাতিল, চুক্তির ক্লজ গুলো ডিসক্লোজ করা এত সহজ নয়। ভারত গভীর জলের মাছ, বাংলাদেশটাকে লুটে পুটে খেয়েছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনো ভারতের দালাল, এদেরকে উপেক্ষা করে চলা বিএনপি পারে না। বিএনপি মুহূর্তের মধ্যে ভারতের ফাঁদে পড়ে গিয়েছে। আপনি চিন্তা করেন যে ভারত কি। অতএব বিপ্লব বিপ্লব বিপ্লব, আমাদের এই সমস্যা সমাধান করতে হবে। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো পারবে না। তরিকা সম্মান গত 100 দিনে হয়তো এ ব্যাপারে অগ্রগতি সীমিত, কিন্তু আশা করছি আগামী দিনগুলোতে এ ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। যাই হোক দর্শক, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো সুখবর আপাতত নেই, ডিসেম্বরে হতে পারে। তো সম্মানিত দর্শক, তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নোবেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকাকালীন আজকে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব বাছাই করা ভিডিও ফুটেজগুলো দেখিয়েছি,
তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনকে নিয়োগ করছেন। আমরা জানি তার ক্ষমতায়িত এখনো বেশ খানিকটা সময় বাকি আছে, 2 মাসের মতো সময়, কিন্তু তার আগেই তিনি তার নিয়োগ নিশ্চিত করছেন। এর মধ্যে অনেকগুলো নিয়োগ নিয়ে যেমন আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু একটা নিয়োগ তীব্র বিতর্ক তৈরি করেছে। আমরা এর মধ্যে খেয়াল করেছি, ইনি হচ্ছেন তুলসি গাবার্ড। তাকে যে পদে পদায়ন করা হয়েছে সেটা নিয়ে এমনকি তার পার্টির মধ্যেও সমালোচনা তৈরি হয়েছে, অন্যান্য ক্ষেত্রে তো হয়েছেই। তার থেকে জরুরি কথা, এই তুলসীর পদায়ন করার ফলে বাংলাদেশে আমেরিকার ট্রাম্প আসার ফলে যে প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটার উপরেও কোনো পরিস্থিতি নতুন করে তৈরি হবে কিনা। বিশেষ করে আমরা যে ব্যাপারে অলমোস্ট সবাই একমত যে আমেরিকা সরাসরি বাংলাদেশে খুব প্রবলেম কিছু না করলেও ভারতের, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশের উপরে যে ধরনের চাপ এবং অসহযোগিতা করছিল সেই প্রবণতা বাড়তে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, তুলসী যদি হয় সেটা আরো বেড়ে যাবে কিনা বা এটার পটেনশিয়াল কোনো ইম্প্যাক্ট আছে কিনা। আমার মনে হয় একটু নিউট্রালি ব্যাপারটা দেখা দরকার। খুব তুলনামূলকভাবে ইয়াং এই মানুষটাকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে নেওয়া হয়েছে। মানে তার বয়স 43, কিছুটা মিলিটারিতে কাজ করার অভিজ্ঞতা আছে, কংগ্রেসের সদস্য ছিলেন, ইন্টারেস্টিং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। উনি এই অল্প কিছুদিন আগে মাত্র রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন, হুইচ ইজ রিয়েলি ভেরি সারপ্রাইজিং। এর মধ্যে এত দ্রুত এত উপরে উঠে গেছেন তিনি প্রাইমারি হয়েছিল যখন বাইডেনের সাথে প্রথম বার্নি স্যান্ডার্সের পক্ষ হয়ে তিনি কাজ করেছেন, এমনকি নির্বাচন প্রার্থীও হতে চেয়েছিলেন। যাই হোক, সেই গাবার্ড পরে রিপাবলিকান পার্টিতে জয়েন করেন এবং খুব দ্রুত তিনি উঠে আসেন। এরপর তিনি যেটার চিফ হলেন, মানে গোয়েন্দা প্রধান, মানে গোয়েন্দা প্রধানের অধীনে 17টা, ইফ আই এম নট রং, আমি গুনেই দেখলাম, এর মধ্যে সিআইএ কে আমরা খুব ভালো মতো চিনি, সিআইএ সহ মিলিটারি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, প্রত্যেকের যত রকম ইন্টেলিজেন্স সার্ভিস আছে সব ইন্টেলিজেন্স সার্ভিসকে তারা এক আমব্রেলার নিচে নিয়ে এসে তার একটা প্রধান পদ তৈরি করেছে। এটা রিলেটিভলি নতুন একটা পদ। বলা হয় যে 9/11-এর পর এই পদটার প্রয়োজনীয়তা ফিল করা হয় এবং 2004 সালে এই পদটা সৃষ্টি করা হয়েছিল। আমরা বুঝতে পারছি যে উনি কত পাওয়ারফুল। তার নিয়োগের পরপরই একটা আলোচনা ছড়িয়ে পড়েছিল যে ভারতের বংশোদ্ভূত কিনা, তিনি ভারতীয় কিনা, ইন্ডিয়ান আমেরিকান কিনা। কারণ আমরা জানি যে ভারতের ডায়াসপোরা এখন সারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলে গেছে। আমরা এর মধ্যে জেনে গেছি সেকেন্ড লেডি, মানে ভাইস প্রেসিডেন্টের ওয়াইফও একজন ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তুলসী ভারতীয় নন। আসলে তার মা হিন্দু ধর্মের ইমপ্রেসড হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, এমনকি পরে একটা সময় তার বাবাও হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং তার মা সেই হিন্দু ধর্মে ইন্সপায়ার্ড হয়ে তার সন্তানদের নাম হিন্দু ধর্মের মতো করে রেখেছেন। তিনি এর পরবর্তীতে যেটা করেছেন যে তার হিন্দু ধর্মের সাথে থাকাও সমস্যা না, হিন্দু ধর্মের সাথে থাকাও বিষয় না, তিনি ভারত এবং মোদী সরকারের সাথে তার যে রকম সম্পর্ক আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে। তবে তিনি হিন্দু হিসাবে তিনি নিজেকে পরিচিত করতে খুবই পছন্দ করেন। তিনি আমরা খুবই আলোচিত একটা সংগঠন ইসকনের বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, বক্তৃতা করছেন, এগুলো ইউটিউবে আপনারা যে কেউ খুঁজে নিলে পাবেন, ভিডিও করেছেন, সেগুলোতে ভিডিও পাওয়া যায়, বক্তৃতা করেছেন, এগুলো আছে। বিজেপির সাথে তার অকল্পনীয় রকম নৈকট্য আছে। বিবিসি বাংলার একটা রিপোর্টে এভাবে লিখছে, 2015 সালে তুলসী বিয়ে করেন ভারতে আলোচনা বৈদিক নিয়ম অনুযায়ী। একজন সিনেমাটোগ্রাফারকে বিয়ে করেছিলেন, কিন্তু সেখানে বৈদিক নিয়ম অনুযায়ী। সেই বিয়েতে ইন্টারেস্টিংলি উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও তরণজিৎ সান্ধু ও রাম মাধবের কথা আমরা জানি। তখন উনি রাম মাধব মানে বিজেপির মুখপাত্র ছিলেন, পরে উনি সম্ভবত জেনারেল সেক্রেটারিও হয়েছিলেন। আরএসএস এর মুখপাত্র ছিলেন রাম মাধব। তো তারা সেখানে গেছেন এবং বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার দিয়েছিলেন। এরপর কয়েক মাস আগে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন। মোদীর তিনি ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেছিলেন মোদী একজন খুবই শক্তিশালী নেতা এবং তিনি ভারতকে কোন পথে নিয়ে যেতে চান সে বিষয়ে তার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ। তিনি এমন একজন নেতা যার ভারতের জন্য প্ল্যান অফ অ্যাকশন রয়েছে। শুধু তাই নয়, তিনি একটা স্কুল ঝাড়ু দিয়ে নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের প্রতি সমর্থনও দেখিয়েছিলেন। এছাড়া মোদীকে তিনি কন্টিনিউয়াসলি তাকে সাপোর্ট করে যেতে দেখা গেছে।
এর ছাড়া এখানে আরো প্রচুর তথ্য আছে। মানে 2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে আসছেন মির্জা গাবার্ড। 2002 সালের গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে যখন মার্কিন সরকার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল, সরকারের সেই সিদ্ধান্তে সমালোচনায় মুখর কয়েকজন নেতাদের মধ্যে তুলসী গাবার্ডও ছিলেন। আমরা বুঝতে পারছি তাহলে তাদের নেক্সাস আগে থেকেই আছে, আমরা এটাকে নেক্সাস হিসেবে বলতে পারবো। তিনি অনেক কথাবার্তা বলেছেন, এর মধ্যে আমি হিন্দু পরিচয় নিয়ে তার ক্রমাগত কথাবার্তা আছে, এখানে খুব বিস্তারিত রিপোর্ট, আমি রিপোর্টটা মন্তব্য দিয়ে দেবো, আপনারা একটু পড়বেন। এখানে একটা জায়গা হচ্ছে কাশ্মীর, পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে মন্তব্য। 2021 সালে দুর্গাপূজার সময় যখন হামলা হয়েছিল তখন তিনি তার এক্স হ্যান্ডেলে খুবই কঠোরভাবে লিখেছিলেন, বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে আমার ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে। জিহাদিদের এই বিশ্বাস যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন, আসলে দেখায় যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সমূহ সে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণার জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক। ক্রিটিসাইজ করতে পারেন না, কিন্তু ওই যে বললাম, ভারত যেমন বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের ব্যাপারে কনসার্ন দেখায়, আমাদের এই দেশে মুসলিমদের উপরে শেখ হাসিনা সরকার বহু কিছু করেছিল, গাবার্ড নিশ্চয় সেগুলো নিয়ে কথা বলেননি। এবং ন্যারেটিভের মধ্যে আছে জিহাদি, তার মানে বাংলাদেশের ঘটনাগুলো কেন ঘটছে, কিভাবে ঘটছে, তার চাইতে জরুরি কথা হচ্ছে বাংলাদেশের জিহাদিস্টরা আছে। দ্য ইন্ডিয়ান প্রোপাগান্ডা ওয়াজ ভেরি মাচ ইন হার এক্স স্ট্যাটাস। তারপর তিনি জম্মু কাশ্মীর নিয়ে ইভেন মানে পাকিস্তান ইস্যুতে যখন আর্টিকেল 370 বাতিল করেছিল, কাশ্মীরের বিশেষ স্ট্যাটাস বাদ করেছে, তখন তিনি সেটাও একরকম অ্যাম্বিগুয়াস রেখে তিনি সবকিছু সরিয়ে রেখেছিলেন আলোচনা থেকে। মানে এক অর্থে তিনি ভারতের সরকারকে তিনি নিশ্চিতভাবেই সাপোর্ট করেছিলেন। সো মোটামুটি আরো অনেক তথ্য আছে। তিনি বাশার আল আসাদের সাথে দেখা করেছেন, তিনি এরদোগানকে স্ট্রংলি মৌলবাদী ধরনের মন্তব্য করে উগ্র ইসলামিস্ট এসব বলে সমালোচনা, এরকম নানান রকম আলোচনা তার বিরুদ্ধে আছে। খুব ইন্টারেস্টিংলি ডেমোক্র্যাট একজন সদস্য, ডেমোক্র্যাট দলের একজন মানুষ, যিনি সেই দলের হয়ে কংগ্রেসে গেছেন, দীর্ঘদিন সেই দলের সাথে কাজ করেছেন, খুবই সারপ্রাইজিংলি তার আচরণ বা ওই দলে থাকা অবস্থায় তার আচরণ শুধু রিপাবলিকানও না, আমরা রিপাবলিকানও না, ট্রাম্পের যে চরিত্র, যেটা ট্রাম্পিজম বলে, ট্রাম্পিজমের সাথে খুব মেলে তার অ্যাটিটিউড, তার ধরন। যাই হোক, আমাদের জন্য কনসার্নের জায়গা কোনটা? আমরা ট্রাম্প আসায় যে সংকটটা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি, এবং সেই সম্ভাবনা অনেক আছে, সরকারকে ফেলে দেবে সেরকমও না, আবার এই সঙ্গে এখানে কিছুই না। কেউ কেউ বলার চেষ্টা করছেন আমেরিকা স্টেটের পলিসি সবকিছু হবে, আম সরি, তারাও ভুল বলছেন। কারণ ট্রাম্পকে আগেও বলেছি, অ্যান্ড ট্রাই টু রিমেম্বার দ্যাট প্লিজ, ট্রাম্পকে রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে দেখা ঠিক হবে না। ট্রাম্পের যে ধরন, যে ব্যক্তি ট্রাম্প যেভাবে দেশ চালান, সরকার চালান, যেটা আমরা আগে দেখেছি, মানে উনি কি করবেন এই আলোচনা করতে হবে না, উনি কি করেছেন আমরা জানি, তো ভবিষ্যতেও কি করতে পারেন আমরা ধারণা করতে পারি যৌক্তিকভাবে, ট্রাম্পিজম বলে এটাকে। সুতরাং আমরা সমস্যায় পড়বো। এবং তুলসী গাবার্ডকে যখন এখানে দেওয়া হচ্ছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, অত্যন্ত পাওয়ারফুল একটা পজিশন তাকে দেওয়া হয়েছে, অত্যন্ত পাওয়ারফুল। এমনকি এই আলোচনা আছে যে তার যে প্রোফাইল, তার এই ব্যাপারে কাজ করার যে অভিজ্ঞতা, সেটাও যথেষ্ট সাপোর্টেড না। সুতরাং এই ধারণা করার যুক্তি আছে যে এটা কি কোনো রকম কোনো লবিং এর ফল, এটা কি কোনোভাবে, উনি অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, কিন্তু এটাও কি কোনো ধরনের সিগন্যাল ট্রাম্প দিচ্ছেন আর কাউকে? ট্রাম্পের সাথে মোদিরও সম্পর্ক খুব চমৎকার আছে, এবং ইনি তো একেবারে বিজেপি সদস্য বলেই ফেলা যায় যদি আমরা খুব বেশি ভদ্রতা না করি। এবং উনি একজন হিন্দুত্ববাদী, হিন্দু হয় সমস্যা নেই, হিন্দু হয় কোনো সমস্যা নেই, হিন্দু একটা ধর্ম, কিন্তু হিন্দুত্ববাদ, ইহুদি হওয়ার ইহুদিবাদ, জায়নিজম একই জিনিস না, সেই রকমই ব্যাপার। সো ওনাকে তার সোফার যত ডকুমেন্ট আমাদের সামনে আছে, হিন্দুত্ববাদীদের মতো কথা বলেন তিনি, এবং খুবই ভেরি মাচ অ্যালাইন্ড। এবং এখন না, অনেক আগে থেকেই মোদির সাথে, এই যে তার বিয়ের সময় থেকে এতটা গুরুত্ব দিয়ে ভারত তার সাথে যোগাযোগ এবং সম্পর্ক রক্ষা করেছে, তাতে বোঝা যায় যে এর সাথে ভারতের ইন্টারেস্টের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। এখন আমেরিকার সবগুলো গোয়েন্দা সংস্থার যিনি প্রধান, তার এই সমর্থন এবং মোদিকে তার ব্ল্যাঙ্ক চেক দেওয়ার যে টেন্ডেন্সি আগে ইনি দেখিয়েছেন, তাতে পাল্টে যাওয়ার কথা এমন কোনো মেজর কারণ নেই। ফলে বলা যেতেই পারে, মোদি যদি বাংলাদেশের সরকারকে ঝামেলায় ফেলতে চান, ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতে চান, সেই ক্ষেত্রে তিনি সাহায্য করবেন, আমরা এভাবে যদি নাও বলি, অ্যাটলিস্ট তিনি অন্তত বাধা হয়ে দাঁড়াবেন না। মানে বাইডেন যাওয়ার পর আমাদের বর্তমান সরকার এই কারণে বলছি, ভবিষ্যৎ সরকারকে যে খুব শান্তিতে থাকতে দেবে তা বলছি না, কিন্তু বর্তমান সরকার যেহেতু ইলেকট্রাল ম্যান্ডেট নেই, মানুষের ভোটে নির্বাচিত নন, এবং যেহেতু তার প্রচুর সংগঠন নেই মাঠে, তাকে ঝামেলায় ফেলা তুলনামূলকভাবে সহজ। এবং কেউ কেউ প্রশ্ন করতেও পারে যে উনি কতটুকু এথিক্যালি পাওয়ারে আছেন।
তো সেই সম্ভাবনা বাড়বে, আরো বাড়বে আমি মনে করি। এবং তুলসী গাবার্ডের যে নিয়োগটা, এটাকে হালকা করে দেখা মোটেও ঠিক হবে না। এবং শুধু এই সরকার না, ভবিষ্যতে যে কোনো নির্বাচিত সরকারও যেটাই আসুক না কেন, আদার দেন আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগের ফেভারে সেই সরকারের সাথে ঝামেলা করা আর সেই সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা থেকে ভারত সরে আসবে, আমরা সেটা মনে না করাই উচিত হবে। সুতরাং বর্তমান সরকারকে এই নিয়োগের পর এবং ওই সরকারে যারা যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, আমি আগে আরেকদিন যিনি তার সাথে ফাইট করার চেষ্টা করেছিলেন, প্রাথমিকভাবে প্রাইমারিতে গিয়েছিলেন, বিবেক রামস্বামী, উনিও একজন ভারতীয় বংশোদ্ভূত মানুষ। সো ট্রাম্প প্রশাসনে খুব গুরুত্বপূর্ণ পদে তারা যাচ্ছে। এছাড়াও মানে ওনাদের চাকরির ক্ষেত্রেও প্রচুর ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, তো সেটা যদি ইন্ডিয়ান আমেরিকানস আছে আই বেটার সে, তো তাদেরও একটা সম্মিলিত প্রভাব সেখানে থাকবে। আমাদের সরকারকে খুব সতর্কভাবে তার পদক্ষেপ ঠিক করতে হবে এবং এই জায়গাগুলোর সাথে যোগাযোগ বাড়ানো। কারণ আমি প্রায় বলছি, ইন্ডিয়া ডিসইনফরমেশন দিয়ে তার কাজ করার চেষ্টা করছে। আমি সেই ডিসইনফরমেশনগুলো স্মার্টলি কমব্যাট করার খুব বড় তেমন কোনো কাজ আমি এখন পর্যন্ত সরকারের দিক থেকে দেখি না। কারণ দিনের শেষে আমেরিকানরা তাদের এজেন্ডা আছে, তাদের চিন্তা আছে, কিন্তু ডিসইনফরমেশনগুলো যাতে কমব্যাট করা যায়। ভারত যে অভিযোগগুলো মিডিয়াগুলো করছে, তো বটেই ভারত সরকারও করছে, সেগুলো যে মিথ্যা, সেগুলো যে ভুল, সেগুলো উইথ প্রপার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন যে নারী, তিনি তুলসী গ্যাবার্ড। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন, তার এই নিয়োগের সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক মহলে উঠেছে বেশ কিছু প্রশ্ন। সম্প্রতি বেশ আলোচিত হিন্দু সংগঠন ইসকনের সদস্য হিসেবে পরিচিতি আছে তুলসীর। 2021 সালে বাংলাদেশ নিয়ে এক্সে বার্তা দেন তিনি। সে বছর দুর্গাপুজোর সময় বাংলাদেশের সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দেন গ্যাবার্ড। সে সময় 1971 সাল থেকে বাংলাদেশে হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা জানান তুলসী। পাশাপাশি কংগ্রেসে বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত প্রস্তাব পেশ করেছিলেন। সে সময় তিনি 1971 সালে বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতার জন্য দায়ী করেন পাকিস্তানি সেনাবাহিনীকে। যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রধানের সাথে আছে ভারতের আত্মিক সম্পর্ক, মোদী সরকারের সাথে আছে তার ঘনিষ্ঠ সম্পর্ক, এমনকি মোদীর সাথে বেশ কয়েকবার দেখাও করেছেন তিনি। সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, 2019 সালে প্রতিনিধি পরিষদ নির্বাচনের সময় তুলসীর প্রচার শিবিরে অনুদান দিয়েছিলেন হিন্দুত্ববাদী আন্দোলনের সঙ্গে যুক্ত শতাধিক ব্যক্তি। এই দলে আছেন মোদীর বিজেপির লোকজনও। তুলসী গ্যাবার্ড হিন্দু কিন্তু ভারতীয় নন। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর তিনিই হতে চলেছেন দেশের জাতীয় গোয়েন্দা প্রধান, যার মাধ্যমে বদলে যেতে পারে পুরো গোয়েন্দা নজরদারি এবং বৈশ্বিক সম্পর্কের সমীকরণ। এর মধ্যে আছে বাংলাদেশও। যদিও তুলসী গ্যাবার্ডকে নিয়োগের সিদ্ধান্তে সমালোচিত হচ্ছেন ট্রাম্প। তুলসীর বয়স 42, তিনি যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু কংগ্রেস সদস্য। ডেমোক্রেটদের হয়ে 2013 থেকে 21 পর্যন্ত ছিলেন কংগ্রেস সদস্য। যদিও 2022 সালে ডেমোক্রেটিক পার্টি ছেড়ে দেন তিনি। দীর্ঘ সময় ধরে মার্কিন সামরিক বাহিনীতেও দায়িত্ব পালন করেছেন তুলসী। অংশ নিয়েছেন ইরাক এবং কুয়েত যুদ্ধেও। চলতি বছরের আগস্টে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছিলেন তুলসী। গেল অক্টোবরে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার ঘোষণা দেন। নির্বাচনের আগে ট্রাম্পের প্রচার শিবিরের হয়ে পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। যদিও ডেমোক্রেট শিবিরের অভিযোগ, তুলসীর সাথে আছে রাশিয়া তথা পুতিনের বিশেষ বন্ধুত্ব। নাম না করে তুলসীকে রাশিয়ার এজেন্ট বলেন হিলারি ক্লিন্টনও। যুক্তরাষ্ট্রের স্পাই চিফ ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তিনি ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রোগ্রাম এবং জাতীয় নিরাপত্তার খাতিরে মার্কিন প্রেসিডেন্ট, জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান তথা গোয়েন্দা পরিচালক হলে তুলসী গ্যাবার্ডের অধীনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI, প্রতিরক্ষা গোয়েন্দা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, মহাকাশ বাহিনীর গোয়েন্দা এবং স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ মন্ত্রণালয় সহ 18টি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও দপ্তর থাকবে।
হিন্দুদের জন্য তুলসীর উদ্বেগ এবং ভারতের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও আসলে তিনি ভারতীয় বংশোদ্ভূত নন। শুধু তাই নয়, তুলসী নাম দেখে অনেকে তাকে ভারতীয় বংশোদ্ভূত ভেবে ভুল করেন, কিন্তু তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। তুলসীর জন্ম আমেরিকার সামোয়া অঞ্চলে খ্রিস্টান পরিবারে, বড় হয়েছেন হাওয়াইতে। তুলসীর মা হিন্দু ধর্ম গ্রহণের পর সন্তানদেরও সেই ধর্মেই বড় করেছেন, তাদের নামও রেখেছেন হিন্দু ধর্ম অনুসারে। তুলসী নিজেও এই বিষয়ে স্পষ্ট করেছেন যে তিনি ভারতীয় বংশোদ্ভূত নন। চেতনা মূল্যবোধের পক্ষের একটি সংগঠন ব্রিটেনের গৌরব একাত্তর, তাদের উদ্যোগে আজকের এইখানে বাংলাদেশে যে অরাজকতা ও স্থিতিশীলতা এবং পুলিশ হত্যা, মানুষ হত্যা, নারী হত্যা এবং মহিলাদের রেপ সহ বিভিন্ন ধরনের হত্যার সাথে যে ডক্টর ইউনূস জড়িত, আসিফ নজরুল সহ তথাকথিত সমন্বয়করা জড়িত, তাদের বিচারের দাবিতে আজকের এই গৌরব একাত্তরে আজকের এখানে প্রতিবাদ সমাবেশ। আমরা অত্যন্ত ক্লিয়ারলি বলতে চাই, ডক্টর ইউনূস এ মানি লন্ডারার, কনভিক্টেড মানি লন্ডারার এবং লিডার অফ দ্য ইলিগেল রিজিম। ডক্টর ইউনূস, আসিফ নজরুল এবং নাহিদ এবং আসিফদের হাত হলো রক্তমাখা। তাদের হাত দিয়ে হাজার হাজার পুলিশদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। তাদের হাত দিয়ে আমাদের হাজার হাজার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার পক্ষের হাজার হাজার লোকদেরকে তারা হত্যা করেছে এবং অবিলম্বে আমরা তাদের পদত্যাগ চাই এবং ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ তাদের আমরা বিচার চাই। আমরা বিচার চাই। মাহফুজে আলম ডক্টর ইউনূসের পিএ ছিলেন। মাহফুজে আলম হচ্ছে একটি বাংলাদেশের জঙ্গি সংগঠন হিজবুত তাহির, টেররিস্ট সংগঠন হিজবুত তাহিরের লিডার এবং আপনারা দেখেছেন যে এই হিজবুত তাহির ইউনাইটেড কিংডম, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় হিজবুত তাহিরকে ব্যান করেছে এবং এই মাহফুজে আলম ইজ দ্য লিডার অফ এ ব্যান্ড ইউকে এবং বাংলাদেশ ব্যান্ড হিজবুত তাহির টেররিস্ট অর্গানাইজেশন। আমরা মাহফুজে আলমের অবিলম্বে বিচার চাই এবং আমরা বিশ্বাস করি এই ব্লুমবার্গ বা ডিপ্লোমেট সব বিশ্বের বিভিন্ন অনলাইন এবং জাতীয় পত্রিকায় যে খবর হচ্ছে বাংলাদেশ একটি ইসলামিক টেররিজমের দিকে যাচ্ছে, আমরা সেই জায়গা থেকে আমরা বাংলাদেশকে ফিরিয়ে নিতে চাই। আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায়, স্বাধীনতার মূল্যবোধের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ ধরে বাংলাদেশকে আমরা আধুনিক, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ করতে চাই। বাংলাদেশকে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই, একটি সেকুলার বাংলাদেশ করতে চাই। আজকের তথাকথিত যে ইলিগাল রিজিম, যারা 5ই আগস্টের নামে, বৈষম্য বিরুদ্ধে আন্দোলন নামে দখল করে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তাদের অবিলম্বে বিচার চাই। তাদের হাত ধরে হাজার হাজার মানুষের, হিন্দু সম্প্রদায়, মাইনরিটি সম্প্রদায়কে হত্যা করা হয়েছে এবং মহিলাদেরকে রেপ করা হয়েছে, তাদের আমরা বিচার চাই এবং অবিলম্বে ডক্টর ইউনূস দংদের আমরা পদত্যাগ চাই। আমরা আরেকটি কথা অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই, আপনারা জানেন, সবাই জানে, ডক্টর ইউনূস সরকারের এই ইলিগাল রিজিমের মধ্য দিয়ে যে তাদের পুলিশ বাহিনী, তাদের অ্যাডভাইজার, তাদের প্রসিকিউটর, সবার মধ্য দিয়ে আজকের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিচ্ছে। যারাই মুক্তিযুদ্ধের কথা বলে, যারাই জয় বাংলা স্লোগান বলে, যারাই 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে এবং সব। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর নোবেলজি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কটা বাছাই করা ভিডিও ফুটেজ দেখেছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।